ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কত যে কটূক্তি হয় আমাদের এই সোশ্যাল মিডিয়া, এই চ্যানেলগুলোতে, এই টক শোগুলোতে। এখানে কিছু পান্ডা আছে, গতকালকে আমি তাদের কথা বলছি, এই পান্ডাগুলা সহযোগিতা করতেছে ভাই এই দেশটাকে অস্থিরতা বাড়াইবার জন্য। এই দেশটা যে আজকে অস্থির এরাই করছে, এরাই মানুষকে মোটিভেশন করছে, এরাই আবার জায়গায় তুলতে চায় সেই আওয়ামী লীগের ক্ষমতা। এদের কান্নাকাটি ভাই, ওই আওয়ামী লীগ কেন আসবে না, আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে, এই নির্বাচন তো বৈধ হবে না, এরকমই তাদের বাণী। এই বয়ানগুলো শুনা শুনা ভাই আওয়ামী লীগের ছেলেপেলেরা এখন সাহস পেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যে পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে, অথবা প্রশাসনও যেই রকম অ্যাক্টিভিটিস করছে, আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধরপাকড় কি বলা হয়েছে, ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে। যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তো আমরা জানি যে কারা আসলে হট লিস্টেড, টার্গেট লিস্টেড, এবং হাদি ওই ফেসিস্টদের মানে কালচারাল ফেসিস্টদের মুখে বৈশা বা ওই রাক্ষসদের মুখে বৈশা ইনকিলাব মঞ্চ দাঁড়া করাইছে। এবং আমরা যখন কথা বলি ওর সাথে তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোয়িং অন। এই ফেসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস, আমাদের যে ইসলামী মূল্যবোধ, এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরাইয়া দিচ্ছে। শরীফ ওসমান হাদিকে নিয়ে সরকার অভ্যন্তরীণ তোলপাড়, অনেক ঘটনা ফাঁস করে দিব এখন দর্শক। খুব জরুরি আলাপ। ঘুরে ফিরে বিএনপি মূলত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে। নির্বাচন যত এগিয়ে আসছে দেশ ততটাই উত্তপ্ত হচ্ছে, যেটা শুরু হয়েছে ওসমান হাদিকে দিয়ে। দর্শক, সর্বশেষ ওসমান হাদির খবর হলো তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এখন ওসমানের পরে আরো অনেকগুলো টার্গেট রয়েছে আওয়ামী লীগের। এদিকে কিন্তু ছাত্র জনতা উত্তপ্ত হয়েছে। সাদিক কায়েম সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখেই একদম কড়া ভাষায় বক্তব্য দিয়েছে, যদি গোটা দেশ থেকে আওয়ামী দোসরদের যদি গ্রেপ্তার না করা হয় এবং হাদির খুনিকে যদি 48 ঘন্টার মধ্যে বের না করা হয়, তাহলে পদত্যাগ করতে হবে কয়েকজনকে। তার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাদিক কায়েমের পাশেই ছিল সেই স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, তাছাড়াও আপনারা সকলে জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা আসলে কি। নির্বাচন যেহেতু অতি সন্নিকটে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আপনার 12ই ফেব্রুয়ারি, তাহলে তো আর বেশি দিন নেই। এখন বেশি দিন যদি না থাকে তাহলে বিগত দিনে আওয়ামী যারা ছিল তারা তো নির্বাচন, মনে করেন যে এক কথায় বলতে গেলে যে হতেই দেয় নাই, তাদের মতো তারা নির্বাচন করছে। এবার নতুন করে একটা নির্বাচন ডক্টর ইউনূস উপহার দেওয়ার চেষ্টা করেছে বা চিন্তা করেছিল, কিন্তু যেইভাবে আওয়ামী দোসররা গোটা দেশে নানান ধরনের অরাজকতা চালাচ্ছে এবং ওসমান হাদিকে দিয়ে শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনটা অত সহজ বা অত সোজা হবে না। যেটা কিন্তু বিএনপির চেয়ারপারসন, বিএনপির তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু বলেছে আগামী নির্বাচন অত সোজা হবে না। ঠিক আছে, তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেই তথ্যগুলো শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ওসমান হাদির পিছনে আসলে কাদের হাত রয়েছে, কেন বা এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হলো না। তো চলুন দর্শক শ্রোতা, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। শরীফ ওসমান হাদিকে নিয়ে সরকার অভ্যন্তরীণ তোলপাড়, অনেক ঘটনা ফাঁস করে দিব এখন দর্শক। খুব জরুরি আলাপ। ঘুরে ফিরে বিএনপি মূলত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে অলরেডি দাঁড়িয়েছে, আগে তো ছিলই, মাঝখানে একদিন ওসমান হাদির পক্ষ নিয়ে এখন আবার বিরুদ্ধে। জাতিকে এটা জানিয়ে দেওয়া দরকার যে বিএনপি শরীফ ওসমান হাদির বিরুদ্ধে। বিএনপি খুব বিব্রত যে এইসব হাদিটা দিয়ে আবার একটু স্মরণ করিয়ে দিই। বিএনপির একজন শীর্ষস্থানীয় অ্যাক্টিভিস্ট, যাকে মানুষ সাপরি বলে, বিরানি বলে, বিরানি দোকান দিয়েছিল বা কি আমি জানি না, যে কারণে হোক বলে মানুষ বিরানি আলম বলে ভালো জানে। এই ছেলে নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক টপার স্টুডেন্ট হিসেবে আমি লজ্জিত। এই ধরনের সাপরিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এর অ্যাক্টিভিটি যদি দেখেন, মিনিমাম কমন সেন্স তো থাকা দরকার। আপনি একটা দলের বিরোধিতা করবেন, ঠিক আছে, আপনি করতে পারেন, কিন্তু আপনি গুজব প্রচার করবেন, কোনটা গুজব আর কোনটা গুজব না এটা বুঝতে পারবেন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা। যেমন মির্জা রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পড়াশোনা করার সুযোগ পাননি, তিনি এআই দিয়ে ফটো কাটকে আপনি যা ইচ্ছে তা বলতে পারে, পড়াশোনা করেন না কেউ। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ইয়াং স্টুডেন্ট, সাবেক, যার বয়স হয়তো বা 40-45-এর নিচে, সে এরকম বলতে পারে না। তো এরকম একজন গুজববাজ, মিথ্যুক, বাটপার শাহেদ আলম নামের এক ছাত্রী, এ অনেক আগে থেকেই শরীফ ওসমান হাদিকে গালাগালি করে আসে। শুধু এই শাহেদ আলম না, নানান কথা বলেছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে। কেননা শরীফ ওসমান হাদি বিএনপি চেতনা ব্যবসার বিরুদ্ধে। ৭১-এর যে চেতনা ব্যবসা, যেটা আওয়ামী ন্যারেটিভ এবং ভারতীয় ন্যারেটিভ, এর বিরুদ্ধে শরীফ ওসমান হাদি, শুধু বিরুদ্ধে না, মারাত্মক বিরুদ্ধে। তো দর্শক,
শুধু শাহেদ আলম না, আপনি বিএনপির যত পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, ন্যারেটিভ নির্মাতা আছে, তারেক রহমান যাদেরকে লজ্জা শরম ছিল, তারেক রহমানকে গালি দিতেন একসময় শাহেদ। এখন এই শাহেদ আলম তারেক রহমানের গুণগান গান, অথচ তারেক রহমানের সমালোচনা করতেন, জয়ের প্রশংসা করতেন, সজীব ওয়াজেদ জয়। এই শাহেদ আলম শরীফ ওসমান হাদিকে অকথ্য ভাষায় গালাগালি করে ফেসবুকে পোস্ট দিয়েছে, সেটা এখনো মজুদ আছে, ডিলিট করেনি। আরো যারা আছে ন্যারেটিভ নির্মাণের দায়িত্বে, তারেক রহমান যাদেরকে দায়িত্ব দিয়েছে, এরা সবাই শরীফ ওসমান হাদির বিরুদ্ধে লিখতো এবং গালাগালি করতো। আপত্তিকর ভাষায় সমালোচনা এটা করতে পারে, সমস্যা না, সমালোচনা করলে যে আপনি ক্ষতিকর তা না, কিন্তু গালাগালি করতো। এক কথায় যদি বলি, এখন যেটা সামনে আসছে যে আলোচনাটা, এবং মামলা হলে শরীফ ওসমান হাদির পক্ষে যদি শিশির মনির লড়েন, ব্যারিস্টার কায়সার কামালরা হত্যাকারীদের বাঁচাতে পারবেন না। এখানে বিএনপি ফাঁসবে কিভাবে? একটা প্রশ্ন সামনে আসছে যে ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, এটা স্পষ্ট, কিন্তু হত্যাযোগ্য করেছে বিএনপি কিভাবে? ওই যে ওসমান হাদি ক্ষতিকর, সে এই সেই নানান ন্যারেটিভ, নানান বয়ান তৈরি করেছে এবং তাকে গালাগালি, এই হুমকি ধমকি। এবং শরীফ ওসমান হাদি ঢাকা 28 সনে যেখানে নির্বাচনী প্রচারণা যেত, মির্জা আব্বাসের লোকজন ডিস্টার্ব করতো, তুমি ছোট ছেলে এত বড় কথা বলো, অমুক তমুক, কি করতে এসছো? এক কথা যদি বলি, শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে বিএনপির অ্যাক্টিভিস্টরা। মাঝখানে জনগণের চাপে পড়ে ওসমান হাদির পক্ষে দুই একটা মিছিল টিছিল করেছে, কিন্তু কথা বলতে গেলেও কথার মধ্যে ওসমান হাদির প্রতি তাচ্ছিল্য চলে আসে। যেমন মির্জা ফখরুল তো চেনেনই না, তাহলে আপনি চিন্তা করেন যে এদের ব্রেনটাকে, এরা কোন জগতে আছে? এরা নাকি রাজনীতিবিদ। ইনকিলাব মঞ্চকে চেনেন না? অনেকে বলে দেখি যে না, অনেক বড় মাপের লোক, নাও চিনতে পারে, প্রচুর বড় মাপের লোক। কিসের বড় মাপের লোক? বড় মাপের লোক বলে আরো ভালোভাবে চিনবেন। আপনি শরীফ ওসমান হাদিকে চেনেন না, ইনকিলাব মঞ্চকে চেনেন না, আপনি বাংলাদেশের একজন অপদার্থ, থার্ড ক্লাস, অশিক্ষিত মূর্খ। কোন রাজনৈতিক পার্সপেক্টিভে আপনি রাজনীতির কোনো খবরই রাখেন না, আপনি মদ খেয়ে মাতাল হয়ে থাকেন, এটা হচ্ছে আপনার রাজনীতি, এই কারণে আপনি চিনেন না। বিএনপির লোকজন গালাগালি করে, এই দিক থেকেও তো একটা চেনা দরকার। আবার তো এইভাবে হিস্ট্রিক্যালি, মানে হিস্ট্রি বলতে এখানে হয়তো 1 বছর ইতিহাস, বিএনপি শরীফ ওসমান হাদির শত্রু, তার বিরুদ্ধে প্রচারণা, তাকে গালাগালি করতো বিএনপির লোকজন। শুধু ওসমান হাদিকে যারা হসপিটালে নিয়ে গেছিল, তার সহকর্মী খালি বলে নাই যে বিএনপি তার কয়দিন টিকতে পারবি আমরা দেখে নিব, এইসব নিয়ে করেই বলেছে। এবং ইনকিলাব মঞ্চের সন্দেহের তীর যে বিএনপির দিকে ছিল শুরু থেকেই, এটা অমূলক নয়। হত্যাটা আওয়ামী লীগ করলেও হত্যাযোগ্য করেছে বিএনপি। আবার এরকম হতে পারে যে আওয়ামী লীগের এই শুটারকে, কিলারকে মির্জা আব্বাস তার টাকা পয়সা দিয়ে তাদের বিএনপির আইনজীবীদের মাধ্যমে বের করেছেন, জেল থেকে জেল করে শুট করিয়েছেন, এবং বিএনপির লোকজনের সহায়তায় ভারত পালিয়েছে। ইট কুড বি, যদিও আমি বলছি যে এটা হতে পারে, এটা পারসেপশন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু সরকারের অভ্যন্তরে এটা নিয়ে বিরাট ঝামেলা চলছে। এটা হচ্ছে আমি প্রথম যে তথ্যটা দিতে চেয়েছিলাম। সরকারে বিএনপির প্রভাব সবচেয়ে বেশি, আপনারা জানেন। সচিবদের দিকে যদি তাকান, 4 জন সচিব আছে, একদম নিরপেক্ষ, পেশাদারিত্ব বজায় রাখে, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আর জামাতপন্থী হলো তারা কোনো পক্ষপাত করেন না, কিন্তু জামাতকে পছন্দ করেন বা ইসলামপন্থী, এরকম সচিব আছেন 4 জন। আর বাকি সব 100-র কাছাকাছি সব বিএনপি। পুলিশের কিছু সৎ অফিসার ডিএজি লেভেলের তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে জামাত ট্যাগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, এখন যেটা শেষে দাঁড়িয়েছে যে প্রশাসন মূলত বিএনপি নয়, সচিবরা বিএনপি, পুলিশের ঊর্ধ্বতন লোকজন বিএনপি। যদিও এই বিএনপি পুলিশই সঠিকভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হবে, কিন্তু বিএনপি। সরকারের 3 জন উপদেষ্টা বিএনপির পক্ষে সিরিয়ালি দালালি করছে। তাদের নির্লিপ্ততার কারণে শরীফ ওসমান হাদির খুনিরা পালাতে পেরেছে। সরকারের উপর ইউনূসের নিয়ন্ত্রণ অত্যন্ত দুর্বল, ভালো নিয়ন্ত্রণ নাই, যার ফলে ওসমান হাদির খুনিরা পালাতে পেরেছে। এই যে খুনিরা পালাতে পেরেছে সরকারের দুর্বলতার কারণে। এই দুর্বলতাটা কাদের কারণে? বিএনপি পন্থী আমলাদের কারণে, বিএনপি পন্থী পুলিশ অফিসারদের কারণে। এবং এই বিএনপি পন্থী এরা মূলত আওয়ামী লীগ ছিল, এরা এখন মুক্তিযোদ্ধা স্লোগান দিয়ে তারা ভোল পাল্টে বিএনপি সেজেছে। কারণ মুক্তিযোদ্ধা বললে এখন বিএনপি করা যায়, নব্য বিএনপিরা। যেমন মেজর আখতারুজ্জামান সাহেব, ওনার বয়স হয়েছে, অনেকদিন যাবৎ রাজনীতি করে, 2 বার সংসদে গেছে, এমপি হয়েছিল 2 বার, এবং 5 বার বহিষ্কার হয়েছে বিএনপি থেকে। উনি আগাগোড়াই বিএনপি, প্রথম থেকেই। মেজর জিয়াউর রহমান সাহেব যখন এই দলটা করছে তখন থেকেই উনি জড়িত, তখন থেকেই উনি বিএনপি। কিন্তু বিএনপির সাথে ওনার বনিবনা হচ্ছিল না। হ্যাঁ, কথাবার্তায় বোঝা যায়, উনি প্রায় সময় টক শোতে আসে, ওনার কথা থেকে ওই জ্বালাটা প্রকাশ পায়। একটা মানুষ যদি 5 বার বহিষ্কার হয় একটা দল থেকে, তার তো ইজ্জত থাকে না দলে, তাই না? কিন্তু এই বহিষ্কারটা হচ্ছিল কেন? আসলে উনি মুখের উপরে কথা বলে, চরম সত্য কথা মুখের উপর বইলা ফেলে, যেটা অনেকে হজম করতে পারে না। একজন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার দল 5 বার বহিষ্কার করলো, বিরাট বড় প্রশ্ন। কিন্তু এখন ওই মুক্তিযোদ্ধা কোথায়? রাজাকারদের পাশে। হ্যাঁ, যাদেরকে রাজাকার বলা হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল 71-এর জন্য ওদের বিচার করতে হবে, যাদেরকে বলা হয়েছিল ওরা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে, 30 লক্ষ মানুষ এই দেশ থেকে বিদায় করে দিছে। আমি জানি না 30 লক্ষ মানুষ বারবার বলা হয়,
এই পুরো গ্রামে ঘুইরা আমি একজন মুক্তিযোদ্ধার কবর খুঁজে পাইলাম না। আমি এই পুরো গ্রামে ঘুইরা আমি পাইলাম না। আছে একজন বলছে 2-3টা আছে ওই সাইডে, জামু দেখি একদিন জামু মুক্তিযোদ্ধার কবরস্থানে একটু দোয়া করতে জামু। এরকম আমি আমার নিজের গ্রাম একটা আছে বসন্তপুর গ্রাম, ওইখানেও আমি খুঁজছিলাম মুক্তিযোদ্ধার কবর, খুঁজা পাই নাই। তার মানে 30 লক্ষ লোক যে মারা গেল, তার মানে 64টা জেলায় যদি 30 লক্ষ মানুষ মারা যায়, প্রত্যেক গ্রামে তো ভাই 3-4 হাজার কবর থাকার কথা, তাই না? তার মানে হিসাবে কোথাও ভুল আছে, কোথাও ভুল শেখানো হয়েছে, ভুল ইতিহাস লেখা হয়েছে। যাই হোক, চলে আসি আখতারুজ্জামান সাহেবের কাছে। এই যে জামাতে উনি যোগ দিলেন, কেন যোগ দিলেন এটা উনি প্রকাশ করছে। জামাতের গঠনতন্ত্র উনি পড়ছে, ওইখানে উল্লেখ করা আছে জামাতে ইসলাম 1980 সালে নতুনভাবে জন্ম নিছে। 1969 সালে বিএনপির জন্ম, তার 1 বছর পর 1980 সালে জামাতে ইসলামের জন্ম, বাংলাদেশ জামাতে ইসলাম। এর আগে এর নাম ছিল পাকিস্তান জামাতে ইসলাম, ইস্ট পাকিস্তান জামাতে ইসলাম, এরকম নামে এই দলটা ছিল। কিন্তু ওই দলটা ওই নামটা বদলায়া বাংলাদেশ জামাতে ইসলাম রাখছে এবং ওনাদের গঠনতন্ত্রের মধ্যে 71-এর স্বাধীনতাকে মেনে নিছে এবং স্বাধীনতার পক্ষের যারা আছে এই দেশে তাদের প্রতি শ্রদ্ধা জানায়া, প্রত্যেকটা শহীদকে শ্রদ্ধা জানায়া ওনারা এই গঠনতন্ত্র লিখছে। যার জন্য আখতারুজ্জামান সাহেব ওই গঠনতন্ত্র পড়া দেখলো, হ্যাঁ ইনাদেরকে কেন রাজাকার বলা হয়? এই দলে তো রাজাকারই নাই, এই দল গঠন করা হয়েছে 1980 সালে। আর এই দলের মধ্যে এখন যারা আছে তারা শিশু ছিল, এই যখন 71 সাল ছিল তারা শিশু ছিল, তাদেরকে কেন রাজাকার বলা হবে? উনি একটা জিনিস আবিষ্কার করতে পারছে জামাতে ইসলামের গঠনতন্ত্র পড়া, যে জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে, জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায়। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে? যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল, অঙ্গরাজ্য বানাইতে চাইছিল, তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায়, স্বাধীন বাংলাদেশ দেখতে চায়। যার জন্য উনি এই দলে যোগ দিছে। এইটা নিয়ে এখন অনেক রকম কথাবার্তা হচ্ছে, কারণ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, একদম খাঁটি মুক্তিযোদ্ধা এখন বলতেছে হ্যাঁ আমি রাজাকার, কারণ রাজাকাররা বাংলাদেশকে রক্ষা করতে চায়। উনি জোর গলায় বলতেছে এবং উনি এটাও বলছে যে আমার সাথে কেউ যদি তর্ক করতে চাও, আমার সাথে কেউ যদি ডিবেট করতে চাও, আসো, কোন চ্যানেলে বসবা, কোথায় বসবা, আমি প্রমাণ করে দেবো জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে। পাকিস্তানের আমলের যে জামাতে ইসলাম, সেই জামাতে ইসলাম নাই তো, 1980 সালে এই জামাতে ইসলামের জন্ম। যাই হোক, এইটাই কি প্রথম এরকম ঘটনা? আরেকটা ঘটনা আছে ভাই, স্বাধীনতার পর মেজর জলিল, উনি ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শের একজন মানুষ এবং জাসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, খাঁটি মুক্তিযোদ্ধা। উনি কিন্তু হঠাৎ করে এই ইসলামিক দলে যোগ দিছিল। তৎকালীন এটা নিয়ে, এই মেজর জলিলকে নিয়ে অনেক রকম কথা হয়েছে। মেজর জলিলের ওই ব্যাপারটা যেমন খুব আলোচনা হয়েছিল তখন, এখন ঠিক মেজর আখতারুজ্জামানের এই ব্যাপারটা খুবই আলোচনা হচ্ছে। আমি স্বাগতম জানাতে চাই আখতারুজ্জামান সাহেবকে, যদিও আমি ওনাকে খুব একটা পছন্দ করতাম না। হ্যাঁ, টক শোতে কেমন জানি মনে হইতো বদমেজাজি, রাগী লোক এবং কেমন জানি উল্টাপাল্টা কথাও বলতো। কিন্তু ওইসব উল্টাপাল্টা কথা কেন আসতো না মনের ভিতর থেকে? কারণ উনি মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধার দল থেকে উনি বহিষ্কার, 1 বার না, 2 বার না, 5 বার। মানুষের মেজাজ মর্জি ঠিক থাকে। দেখেন, ওই যে বলছি না, সুপারি গাছটা শুয়ে পড়ছে, তাও ফল দিতেছে। আমিও তার সাহায্যে দাঁড়াইছি। রাজনীতিবিদরা ভাই যত প্রবীণ হবে, যত পুরনো হবে, তারাই দেশের জন্য সঠিক কাজটা করতে পারবে। যতই পুরনো হোক না কেন, ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, ফেলে দেওয়া যাবে না। যেমন দেখেন, আমরা কি ফেলে দিতে পারবো একজন রিজভী সাহেবকে? ওনার কি অবদান নাই? এই যে গত 16 বছর কি দেখছি, উনি দেখেন বিএনপির অফিসের সামনে চাদর নিয়ে দাঁড়ায় থাকতো, এরকম গায়ে চাদর দিয়া 10-12 জন, 20 জন, 25 জন, আর পাশে দাঁড়ায় থাকতো ডিবির লোক, ওই যে মুরগি ধরার মতো, চুরি করে যেমন মুরগি ধরে, হঠাৎ করে খপ করে ধরে নিয়ে চলে যেত ওনার পাশ থেকে। এবং যাদেরকে ধরে নিয়ে যেতে চাইতো, ওনারা ওনার শার্টটা আমরা আঁকড়ায় ধরতো, উনিও পইরা যাইতো। এভাবে তো ভাই রাজনীতি কইরা আসছে, প্রতিবাদ কইরা আসছে, এটা নিজের চোখে দেখা। হয়তো বা অফিসের সামনে হোক, মেন রোডে যাইতে না পারুক, কারণ কি বুঝেন, ওই টাইমটা তো ছিল ভাই জুলুমের জগৎ, মগের মূল্যক। বিরোধী দলকে দমন করে রাখাই ছিল তাদের একমাত্র ধর্ম। হ্যাঁ, আওয়ামী লীগের একমাত্র ধর্ম, কাউকে কথা বলতে দেব না। যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব কাউকে কথা বলতে দেব না বইলা বাকশাল গঠন করছিল, ঠিক তেমনি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আর কথা বইলা লাভ নাই। আমি এখন চলে আসি, এখানে একটা বিরাট ভুল বুঝাবুঝি হয়েছে রিজভী সাহেবকে নিয়ে। রিজভী সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি, একটু প্রবীণ বয়স হয়েছে, যাই হোক না কেন, এই সুপারি গাছের মতো এখনো ফল দিয়ে যাবে ভাই। হ্যাঁ, ফল দেওয়ার সক্ষমতা আছে ওনার মধ্যে, কিন্তু মাঝে মাঝে না উল্টাপাল্টা হয়ে যায়। আমি অ্যাডভাইস করব, আপনার পাশে ইয়াং জেনারেশন কাউকে রাখেন, যারা অন্তত বুঝতে পারবে এআই দিয়ে কোনটা বানানো আর কোনটা অরিজিনাল। এর একটি ছবি নিয়ে উনি একটা মন্তব্য করছে, একটি ছবি নিয়ে না, 2টা ছবি নিয়ে। একটা ছিল একজন পুলিশ অফিসার নাকি বলছে যে জামাত ইসলাম আর ছাত্র শিবির হাদির এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, এরকম একটা ইঙ্গিত দিছে। আসলে ওই ফটো কার্ডটা ছিল আরটিভির নামে, কিন্তু এটা আরটিভির না, অন্য কারো। কিন্তু রিজভী সাহেব মনে করছে ওইটা অরিজিনাল, ওইটা অরিজিনাল মনে করছে। আরেকটা কি মনে করছে জানেন? চা খাইতেছে সাদেক কাইয়ুম, চা খাইতেছে কার সাথে? ওই যে দাউদ নামে একজন কিলার যাকে সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে চা খাইতেছে। এরকম একটা ছবি, দুজনই হাসতেছে। এইটা নিয়ে উনি মন্তব্য করছে।
এই মন্তব্যটা কইরা উনি এমন ফাঁসা ফাঁসছে, দেখেন ডিএমপি থেকে মানে পুলিশ প্রশাসনও ওনাকে এটা আপত্তি জানাইছে যে আপনি এই মন্তব্য ঠিক হয় নাই। আবার দেখেন সাদেক কাইয়ুম সাহেবও কিন্তু বলছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে, সরি বলতে হবে, কেন আপনি এটা বললেন। দেখেন ভাই, মনে কষ্ট তো পাওয়ারই কথা। রেজভি সাহেবের সন্তানের মতো। রেজভি সাহেব যখন বিশ্ববিদ্যালয়ে গেছিল, আপনাদের মনে আছে, সাদিক কায়েম তাকে ধৈর্য নিয়ে আসতেছিল, সাদিক কায়েম ওনাকে ধৈর্য আইনা বসাইতেছিল, একটা টাইমে ওনার পায়ের জুতা খুইলা যায়, সাদিক কায়েম আবার ওই জুতাটা পায়ে লাগাইয়া দেয় এবং নিজের চেয়ারটা ছাইরা সুন্দরভাবে বসায়া ওনার পাশে বসছে। এই যে সম্মানটা করলো, এই যে শ্রদ্ধাটা দিল আপনাকে, আপনি একটাবার ফোন কইরা যাই না নিতেন যে এই কাইয়ুম তোমার সাথে কেন এই কিলার, এটা তো জিজ্ঞাসা করা উচিত ছিল। এখন দেখেন এটা কাউন্টার দিতে যায়া আপনিও চা খাইতেছেন, রিজভি সাহেব আপনিও চা খাইতেছেন, কার সাথে, ওই কিলারের সাথে। ও কিলার কিনা আমি জানি না, কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে, তার সাথে আপনিও চা খাইতেছেন, মির্জা আব্বাস সাহেব চা খাইতেছে, তারেক রহমান সাহেব চা খাইতেছে, এরকম প্রচুর ছবি এআই দিয়া আপনাদেরকে কাউন্টার দিছে। আপনার এই কথার প্রতিবাদ করতে যায়া এই ছবিগুলা বাইরে প্রকাশ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো এগুলো কম বুঝে, অতি সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করতেছে, না হলে হাজার হাজার শেয়ার হবে কেন, নিশ্চয়ই তারা বিশ্বাস করতেছে ওইগুলা, কিন্তু আপনি কেন বিশ্বাস করবেন? আপনি তো রাজনীতিবিদ। দেখেন ভাই ব্রাদার, আমাদের মোবাইলে যখন জ্যাম হয়ে যায়, ভাইরাস ঢুকে যায়, আমরা রিস্টার্ট দেই, প্রায় 5-6 দিন পরই তো রিস্টার্ট দেই। এরকম রিস্টার্ট দেওয়া উচিত নিজেকে, নিজেকে রিস্টার্ট না দিলে প্রবলেম। এআই কোনটা আর অরিজিনাল কোনটা এটা যদি এখন বুঝাইতে হয়। যাই হোক, আপনি সরি বলছেন, হ্যাঁ উনি বিএনপির প্যাডের মধ্যে দুঃখ প্রকাশ করছে, সরি বলছে, এটা যে এআই দিয়ে তৈরি এটা উনি বুঝতে পারে নাই, যার জন্য বললাম ইয়াং জেনারেশনের কাউকে আপনাদের সঙ্গে রাখবেন, রাখলে আপনার জন্যই ভালো হবে। যাই হোক, এত হতাশার কথা বইলা লাভ নাই, একটু সুখবর দিতে চাই ভাই। হ্যাঁ, অনেক হতাশার মধ্যে একটা সুখবর আছে, সেটা কি, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার বিপ্লবী হাদির যে কর্মকাণ্ড, যে স্বপ্নগুলা হাদি দেখছিল, সেই স্বপ্নগুলা মাহমুদুর রহমান স্যার পূরণ করবে। হ্যাঁ, ইনকলাব মঞ্চের দায়িত্বটা এখন মাহমুদুর রহমান স্যার নিছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওনার মতো মানুষ সামনে আসা উচিত একেবারেই ভাই। একটা পত্রিকার এডিটর হয়ে বসে থাকবেন না, এই দেশের রাজনীতিতে পা দিতে হবে। আপনাদের মতো মানুষের দরকার আছে রাজনীতিতে। আপনারা যদি রাজনীতিতে না আসেন, রাজনীতি ভালো হবে কি কইরা? দেখেন এই মুহূর্তে বিপ্লবী হাদির যে অবস্থা আপনারা জানেন, কিছুক্ষণ আগেও খবর পাইলাম ভাই, সবই ঠিক আছে, কিডনিও কাজ করতেছে, কিন্তু ডাক্তাররা হতাশ, জানি না কি হবে। উপরালাই তো জানে সবকিছু, কার কতটুকু হায়াত, কিভাবে কে মরবে আমরা কি জানি না, কিন্তু এইটুক তো জানি আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। আমরা যারা বাইচা আছি ভাই, আমাদেরকে তো চিন্তা করতে হবে আমাদের দেশটার জন্য। 54 বছর পরও আমাদের কারো হতাশা কাটতেছে না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখবেন মনের মধ্যে অনেক রকম প্রশ্ন, হায় হায় এটা কেমন দেশ। দেখেন এই মাহমুদুর রহমান স্যার একটা মামলা খাইছিল, মামলাটা খাইছিল কেন, যে উনি কটূক্তি করছে শেখ হাসিনাকে নিয়ে, ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে কটূক্তি করছে। এই কটূক্তি করার জন্য কুষ্টিয়াতে ওনার নামে একটা মামলা করছে। ওই মামলায় হাজিরা দিতে গেছিল, ওই হাজিরা দিতে যায় যখন বাইরে হইব, দেখে যে বাইরে যে মামলা করছে সে তার লোকজন নিয়ে, মানে ছাত্রলীগের পোলাপান লাঠি লুঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। উনি ওই কোর্টের ভিতরেই আশ্রয় নিছে, 4.5 ঘন্টা ওই কোর্টের ভিতরে ছিল। একটা টাইমে কোর্ট থেকে জানা গেল এখন সবকিছু তালা দেওয়া হবে, বন্ধ করতে হবে, আপনি যান। উনি ওইখান থেকে বারবার পুলিশকে ফোন করতেছিল, কেউ আসে নাই, মানে আসতে দেওয়া হয় নাই। যাই হোক, উনি সাহস করে যখন গাড়িতে উঠছে, জানেন না ওই গাড়ির উপরে যে ভাই হামলা, রক্তাক্ত হয়ে পুরা জামা কাপড় ভিজা গেছে, এরপরে পুলিশ আইসা উনাকে উদ্ধার করছে। তার মানে কি, দেখেন স্বাধীনতা ছিল, কোনো কথা বলার স্বাধীনতা। উনি একজন পত্রিকার সম্পাদক, উনি শুধু একটু কটূক্তি করছে ওনার পত্রিকায়, যার জন্য এত বড় সাজা, এত বড় অত্যাচার। আজকে বর্তমানে দেখেন আপনারা বর্তমান সরকারকে নিয়ে কত রকম কটূক্তি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কত যে কটূক্তি হয় আমাদের এই সোশ্যাল মিডিয়া, এই চ্যানেলগুলোতে, এই টক শোগুলোতে। এখানে কিছু পান্ডা আছে, গতকালকে আমি তাদের কথা বলছি, এই পান্ডাগুলা সহযোগিতা করতেছে ভাই এই দেশটাকে অস্থিরতা বাড়াইবার জন্য। এই দেশটা যে আজকে অস্থির, এরাই করছে, এরাই মানুষকে মোটিভেশন করছে, এরাই আবার জায়গায় তুলতে চায় সেই আওয়ামী লীগের ক্ষমতা। এদের কান্নাকাটি ভাই, ওই আওয়ামী লীগ কেন আসবে না, আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে, এই নির্বাচন তো বৈধ হবে না, এরকমই তাদের বাণী। এই বয়ানগুলো শুনা ভাই আওয়ামী লীগের ছেলেপেলেরা এখন সাহস পাওয়া গেছে। আগে তো ভাই এদিক সেদিক থেকে দুই একটা মিছিল বাইর করতো, এখন মিছিল না, এখন চলে গেছে একেবারে অন্য লাইনে। হাতে মাল থাকতে হবে এবং মাথার মধ্যে সেটা ঢুকায় দিতে হবে, এটাই তাদের টার্গেট। এই টার্গেট কিন্তু শুধু হাদির উপরে না, অনেক হাদি আরো বাকি রয়েছে, সবাইকেই টার্গেট করছে। একটা কথা মনে রাখবেন আপনারা, হাদিরা শুরু হয়, শেষ হয় না। হ্যাঁ ভাই, শেষ হয় না, বিপ্লব শেষ হয় নাই। শরীফ ওসমান হাদি যদি ফিরে না আসে, তাহলে ফিরে আসবে ভাই জুলাই, আবার বিপ্লব ফিরে আসবে, আবার জুলাই ফিরে আসবে। কেউ ভাই ছাড় দিবে না। আপনারা ভাইবেন না যে এরকম গুলি টুলি কইরা দুই একজন হাদিকে এই পৃথিবী থেকে বিদায় কইরা আপনারা কারো মুখ বন্ধ করতে পারবেন না, পারবেন না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।